পরিচ্ছন্নতা সুপারভাইজার রশিদ বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে আমরা সৈয়দানীবাগ এলাকার সৈয়দ বাড়ির বাসিন্দা। কিভাবে আমরা সৈয়দানীবাগ সৈয়দ বাড়িতে আসলাম, আমাদের অতীত ইতিহাস আপনাদের জানা অতীব জরুরি আমি মনে করছি। আমরা হলাম সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন, তার ক্রমিক উত্তরাধিকারী সৈয়দ শাহ মুস্তফা আলী। সৈয়দ শাহ মুস্তফা আলী সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিনের দশম উত্তরাধিকারী ছিলেন। তিনি প্রায় 500 বছর আগে অত্র এলাকায় এসে বসতি করেন এবং এলাকার নাম দেন সৈয়দানীবাগ। তৎসময় হইতেই এলাকার নাম সৈয়দানীবাগ হিসাবে পরিচিত, সুপরিচিত সর্বত্র। সৈয়দ শাহ মুস্তফা আলীর 3 ছেলে, সৈয়দ ইমামউদ্দিন, সৈয়দ রহমতুল্লাহ উর্ফে বুধু মিয়া ও সৈয়দ আমিন উদ্দিন। তাদের মধ্যে সৈয়দ আমিন উদ্দিন ছিলেন নিজামউদ্দিনের ছেলে। সৈয়দ আবিদ হোসেন তার হিন্দুল্লাহ উর্ফে সৈয়দ গুলাম হোসেনকে রেখে মারা যান। পরবর্তীতে সৈয়দ গুলাম হোসেন একমাত্র ছেলে এরপর সৈয়দ নুরুল হোসেন হলেন সৈয়দা হাসিবা বানু, সৈয়দা নসিবা বানু, সৈয়দা কসিদা বানু। পরবর্তীতে সৈয়দ শামসুল হোসেন মৌলভী মিয়া মারা গেলে 2 মেয়ে সৈয়দা সমিনা বানু, উনি নিঃসন্তান ছিলেন, ও সৈয়দা আমিনা বানু ও স্ত্রী সৈয়দা মুস্তাফা বানুকে উত্তরাধিকারীকে মারা যান। সৈয়দানীবাগে জনবসতি কম থাকায় তাদের কিছু ভূমি খালি থাকার কারণে বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন মালিকগণের কাছে কবুলিয়ত নিতে চাইলে পুকুরের দক্ষিণ পাড়ের অংশ, অর্থাৎ এই পুকুর নিয়ে যারা বিরোধিতা করছে তাদের পূর্বপুরুষরা এই এলাকায় কিভাবে আসলেন তার ইতিহাস আমি আপনাদের সামনে জনসম্মুখে ডকুমেন্ট সহ উপস্থাপন করছি আপনাদের সহযোগিতা নিয়ে। এখানে আমি বলে নেই, পুকুরের ঠিক দক্ষিণ পাড়ে মোবারক হোসেন দিলাল এবং দুলাল, যারা অনলাইনে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য পেশ করেছেন, আমাদেরকে কুচক্রী মহল বলছেন, জালিয়াত বলছেন, তারা কিভাবে এই এলাকায় আসলো। এই মোবারক হোসেন দিলাল এবং দুলালের পূর্ববর্তী হলেন, অর্থাৎ দাদা হলেন মাং মশরফ। উনি 7 আগস্ট 1937 ইংরেজি তারিখের 3992 নং কবুলিয়ত দলিল মূলে বার্ষিক খাজনা প্রদান সাপেক্ষে এই এলাকায় আসেন। তার উত্তরাধিকারীরাই হলেন, ক্রমিক উত্তরাধিকারী হলেন মোবারক হোসেন দিলাল এবং দুলাল। প্রিয় বন্ধু, সাংবাদিক বন্ধুগণ, এই যে কবুলত 3992 নং কবুলত, এই কবুলতের ঠিক পূর্বের যে ভূমিটা, সেই ভূমিটা নেন শেখ মোহাম্মদ তারা মিয়ার পূর্ববর্তী শেখ টেকই মিয়া। এই শেখ টেকই মিয়ার ক্রমিক উত্তরাধিকারী হলেন আব্দুল কাদের মালেক, আব্দুল সালাম, তাদের পূর্ববর্তী, এবং তারা মিয়ার দাদা। উনি কবুলত নিলেন 2/5/1905 ইংরেজি তারিখের 2379 নম্বর দলিলে। এই আব্দুল কাদের মালেক এবং আব্দুল সালাম তাদের মূল বাড়ি এখানে নাই, তাদের মূল বাড়ি ছিল হরিপুর জৈন্তায়। যাই হোক, তারা দীর্ঘদিন তাদের নানার বাড়িতে এসে বসতি স্থাপন করছেন, এটা হলো তাদের নানার বাড়ি। শেখ তারা মিয়া হলেন তাদের আপন মামা। 3992/1997 নং কবুলিয়ত দলিলের লগ্র পশ্চিমের ভূমি সৈয়দ আজর আলী গৈরদের কাছ থেকে জয়নাল, যে জয়নাল আপনারা চিনছেন, জয়নাল আহমদ, হেলাল আহমদ, তারা কিভাবে এই এলাকায় আসলো তাদের পরিচয়টা একটু জেনে আপনাদেরকে বলে রাখি। 3992/1997 নং কবুলিয়ত দলিলের ভূমির লগ্র পশ্চিমের ভূমি সৈয়দ আজর আলী গৈরদের কাছ থেকে জয়নাল আহমদ ও হেলাল আহমদের পূর্বপুরুষ সফরুল্লাহ। এই সফরুল্লাহ বিগত 10/7/1934 ইংরেজি তারিখের 3011 নং কবুলিয়ত মূলে অত্র এলাকায় আসেন। তারা হলেন এই সফরুল্লাহর উত্তরাধিকারী। এরপরে আসি, পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে আব্দুর রশিদ নামে একজন ব্যক্তি ছিলেন। উনি হলেন আবুল কালাম ও নাইম আহমেদের পূর্ববর্তী। এই আবুল কালাম এবং নাইম আহমেদের পূর্ববর্তী কী করলেন, 8/9/1953 তারিখের 3538 নম্বর নং দলিল মূলে কবুলত নিয়ে অত্র এলাকায় আসেন। আমি মোটামুটি আপনাদেরকে একটা সারসংক্ষেপ দিতে পারছি, কারা আমাদের বিরুদ্ধে লাগছে তাদের ইতিহাসটা তুলে ধরলাম। আমার ইতিহাসটা, আমরা এই এলাকায় কিভাবে আসলাম, কীভাবে বসতি করলাম, সেই ইতিহাসটা তুলে ধরলাম।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের এই পুকুরটা 500 বছর পুরাতন। এই পুকুর সহ আপনারা যেখানে বসে এখন সংবাদ সম্মেলনের কার্যক্রম চলছে, এই বাড়ি সহ সমস্ত বাড়ি আরও দক্ষিণ দিকে আরও বড় অগ্রসর হয়েছে। এই বাড়িটা সৈয়দ বাড়ি হিসেবে সর্বত্র পরিচিত এবং সিলেট শহরের সর্বত্র মানুষ চিনে এই সৈয়দ বাড়ির সুনাম সম্পর্কে। আমরা ধারাবাহিকতায় বংশ পরম্পরায় এখানে বসবাস করছি। আমার পরিচয়টা হলো, এই সৈয়দ হাদিম হোসেনের পুত্র হলেন সৈয়দ নজিবুল হোসেন। নজিবুল হোসেনের নামে এসে রেকর্ড আছে। নজিবুল হোসেনের পুত্র হলেন সৈয়দ নজমুল হোসেন, আর নজমুল হোসেনের পুত্র আমি একজন। আমরা 4 ভাইয়ের মধ্যে আমি একজন। অ্যাডভোকেট সৈয়দ খালেদ হোসেন, সিলেট জজ কোর্টে প্র্যাকটিস করছি। আমাদের বংশ পরম্পরায় এই হিন্দুয়ানি পুকুর সহ আশপাশের সমূহ সম্পত্তি 1956 ইংরেজি তারিখের এসে রেকর্ড হয়। এই নালিশা রেকর্ড সহ এসে খতিয়ান সহ আরও ভিন্ন ভিন্ন খতিয়ানে আমাদের 3 দাদা সহ আরও আমাদের শরিকান হলের নামে রেকর্ড আছে। এই রেকর্ডের যত রেকর্ডীয় মালিক ছিলেন তারা বিভিন্ন সময় বিভিন্ন দলিল মূলে আমাদের পূর্ববর্তীর কাছে বিক্রি করে দিয়েছেন। এই খতিয়ানে একজন আইতে আসলে এই খতিয়ানে আমাদের নাম আছে। অন্যান্য যত শরিকান ছিলেন সব শরিকান আমাদের পূর্ববর্তী 4 জনের নিকট বিক্রি করে এখন শুধুমাত্র আমরা 4 জনের ওয়ারিশরাই এই পুকুরের মালিক। এই পুকুরের উত্তর পাড়, পশ্চিম পাড়, পূর্ব পাড় এবং এই যে বাড়ি, এই বাড়িসহ সমূহ বাড়ির আমরা এই 4 জন উত্তরাধিকারীরা এখানে বসবাস করছি। এই হিন্দুয়ানি পুকুরটা আমাদের ঐতিহ্য বংশ পরম্পরায়। সেখানে আমরা মৎস্য চাষ করে আসছি। আমরা প্রতি বছর রমজান মাস আসলে আমরা তথায় মাছ মারি একটা অংশ এলাকার গরিবদের বিতরণ করি, একটা অংশ আত্মীয় স্বজনকে দেই, আমরা নিজেরাই বুক করি এবং একটা অংশ আমরা বিক্রি করে ওই টাকা দিয়ে আবার মৎস্য পোনা সারি। এরই ধারাবাহিকতায় এই পুকুরটি মৎস্য চাষ করে আসছি। 1974-75 ইংরেজিতে আপনাদের জানা আছে শাহজালাল উপশহর এ ব্লক যখন অ্যাকোয়ার করে, এই অ্যাকোয়ারটাই আমাদের সম্পত্তি। আমাদের কাছ থেকে এই সম্পত্তিটা অ্যাকোয়ার করা হয়েছে। অ্যাকোয়ার করে যখন মাটির প্রয়োজন হয় তখন আমাদের প্রয়োজন ছিল এই হিন্দুয়ানি পুকুরটা সংস্কার করার। তখন 1974-75 ইংরেজিতে আমরা পুকুর সংস্কার করি। পুকুর ভরাটের উদ্দেশ্যে তো সংস্কার হয় না, আমরা সংস্কার করি। সংস্কার করার পরে এই পুকুরের মাটি আমার চাচা সৈয়দ আজিজুল হোসেনের কাছ থেকে গৃহায়ণ কর্তৃপক্ষ খরিদ করে নিয়ে এই শাহজালাল উপশহর এ ব্লকে সেই মাটি ভরাট করে। তখন থেকেই আমরা এই পুকুরটা সংস্কার কার্যক্রম চলে আসছি। ধারাবাহিকভাবে আমরা মৎস্য চাষ করে আসছি। 2006 সালে পুকুরে কিছু ময়লা আবর্জনা পানি নষ্ট হয়ে গেলে আমরা মৎস্য অফিসারের সহযোগিতায়, মৎস্য অফিসারের পরামর্শে পুকুরের পানিকে ট্রিটমেন্ট করি। পানির মধ্যে আমরা মৎস্য অফিসারের পরামর্শ মতে ঔষধ মেডিসিন দিয়ে পানি বিশুদ্ধ করার পরে অসংখ্য রেণুপনা এই পুকুরে আমরা সারি। এই পুকুরে রেণুপনা সারার কারণে 2 বছরের মধ্যে এই মাছগুলো অত্যাধিক বৃদ্ধি পায়। এই মাছ বৃদ্ধি পাওয়ার কারণেই এই জয়নাল, হেলাল, মুবারক হোসেন দিলাল, আব্দুল কাদের মালেক, সালাম, নাইম এবং কামাল সহ আরও কিছু বহিরাগতরা অসৎ লুলুপ পড়ে আমাদের এই পুকুরের মাছের উপর। তারা তখন মরিয়া হয়ে ওঠে এই পুকুরের মাছটা কীভাবে নিধন করা যায়, মাছটা কীভাবে মেরে ফেলা যায়, মাছটা কীভাবে তারা আত্মসাৎ করবে। তারা রাতের আধারে মাছ মারে, মাছ মারতে মারতে যখন দেখছে মাছ শেষ করতে পারে না তখন জেলে দিয়ে রাতের আধারে তারা মাছ করে। এই নিয়ে আমরা তাদেরকে প্রতিবাদ করি, আমরা থানায় জিডি করি। একাধিক জিডিও আমরা করেছি 2008 সালে, 2009 সালেও আমরা জিডি করছি। এক পর্যায়ে যখন দেখছে তারা আমাদের সাথে মালিকানা নিয়ে পারবে না, তখন তারা একটা রাইট দাবি করছে, জেজমেন্ট রাইট। সেখানে নাকি তারা মাছ চাষ করবে, মাছ মারবে, গোসল করবে, পানি খাবে। আপনারাই বলে রাখুন পুকুরের পানি কি এই আধুনিক জমানায়, এই সভ্য জমানায় কি পানি পান করা যায়? পানি পান করার দায়িত্ব, পানীয় জলের সুবিধা মেটানোর দায়িত্বটা হলো সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের।
সেটা দায় দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। যাই হোক, এই পুকুরের পানি আমরা গোসল সহ আনুষঙ্গিক কার্যক্রমের জন্য সর্বত্রই আমরা উন্মুক্ত রেখেছি। কখনো কাউকে পুকুরের পানি ব্যবহারে, পানিতে গোসলে কখনো বাধা দেয়নি। আমরা আমাদের নিজ অর্থায়নে আমরা 2-1টা গাঁটও তৎসময়ে করে দিছিলাম, কিন্তু তাদের কারণে, তাদের অসহযোগিতার কারণে সেগুলো ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। প্রিয় ভাইয়েরা, তারা তখন ইজমেন্ট রাইটের দাবি তুলে পুকুরে মাছ চাষ করবে, মাছ মারবে, মাছ মেরে খাইবে। এটা জনগণের নামে উন্মুক্ত থাকবে। এটা ব্যক্তি মালিকানাধীন পুকুর না, এটা জনগণের পুকুর। সেই জনগণের পুকুর দাবি করে তারা কি করলো, 2008 সালে ইজমেন্ট রাইটের একটা মামলা আদালতে দাঁড় করিয়ে দিল। সেই মামলাটা হলো 305/2008, মাননীয় যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত। সেই মামলাটা পরবর্তীতে বিচারের নিমিত্তে মাননীয় যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালতে বদলি হয়ে 85/2018 হিসাবে নম্বরভুক্ত হয়। নম্বরভুক্ত হওয়ার পরে অনেকগুলো ডেট বিচারের জন্য বাদীকে তলব করা হয়, কিন্তু বাদী কী ডকুমেন্ট নিয়ে এই আদালতে দ্বারস্থ দাঁড়াবে, তাদের কোনো ডকুমেন্ট না থাকার কারণে দীর্ঘ একাধিক সময় অতিবাহিত হওয়ার পরে বিগত 23/10/2018 তারিখ বিচারের জন্য একটা ডেট ধার্য ছিল। ওই তারিখেই তারা উপস্থিত হয় নাই। এই উপস্থিত না হওয়ার কারণে আদালত তাদের এই ইজমেন্ট রাইটের যে মামলাটা সেটা সরাসরি খারিজ করে দেন। এই মামলাটা এখনও খারিজ অবস্থায় আছে। সো তাদের এখানে জনগণ দাবি করে যে ইজমেন্টের রাইট প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেটা তো 23/10/2018 তারিখে যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালতের আদেশে সেটা খারিজ হয়ে গেছে। এখন আর জনগণের দাবি করা, তাদের আর কোনো যৌক্তিক দাবি উপস্থাপন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। প্রিয় ভাইয়েরা, আপনারাই তা বলতে পারবেন। 2008 সালে যখন আমরা একাধিক মামলা করলাম, তখন তারা কিছুদিন নীরব ছিল। আমাদের পুকুরে 2009 সালে কি করলো, 20 ডেলে সব মাছগুলো মেরে ফেললো। তা 10 তারিখে 2009 সালে উত্তর পূর্ব পত্রিকায় সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। একটা পুকুরে যখন মাছ নিধন হয়ে যায়, মাছ যখন থাকে না, তখন এমনিতেই পুকুরে কচুরিপুনা হোক আর অন্যান্য আগাছা হোক তা বৃদ্ধি পাবে। কারণ মাছের প্রিয় খাবার হলো কচুরিপুনা, অন্যান্য আগাছা। এগুলো থেকে তারা খাবার সংগ্রহ করে। এই পুকুরে মাছ না থাকার কারণে কিছুদিন আগাছা সৃষ্টি হয়। এগুলো কাদের সৃষ্টি? প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এগুলো তো আমাদের সৃষ্টি না। আমরা তো এই পুকুরকে সব সময় ব্যবহার উপযোগী রেখেছি, রাখতে সর্বত্র আমরা প্রস্তুত আছি। কিন্তু তাদের অসহযোগিতার কারণে সেটা সম্ভব হয় নাই, এবং তারা বিষ দিয়ে মাছ নিধন করার কারণেই এই পুকুরে কচুরিপুনা হয়েছে। আমরা সম্প্রতি উদ্যোগ নিয়েছি, এই পুকুরকে আমরা পুনঃসংস্কার করে আবার মাছ চাষ করব। তখন তারাই জনগণ দাবি করে স্লোগান দেয়, আমরা বিভিন্ন ফৌজদারি মামলার কারণে বিভিন্ন ফৌজদারি সৃষ্টি হবে, আমরা শিক্ষিত লোক, আমরা সম্মানী, কেউ যদি রাস্তায় আমাদেরকে বকাঝকা করে, অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষা গালিগালাজ করে, সেটা আমরা মেনে নিতে পারি না। যে কারণে আমরা অনেক সময় সেটা থেকে বিরত থাকি। আর তাদের অতীত ইতিহাস আপনাদের কাছে তো বললাম। তারা যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কাউকে যে কোনোভাবে, যে কোনো স্থানে হেনস্থা করতে পারে, অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে। তার উদাহরণস্বরূপ আমি বলি, 9 আগস্ট 2022 সকাল 10:30 কোটিকার সময় আমরা ঘুমিয়েছিলাম। এদিন সরকারি ছুটি ছিল, আমরা ঘুমিয়েছিলাম, অফিসে কেউ যায় নাই। হঠাৎ যখন জানতে পারলাম যে সিলেট সিটি কর্পোরেশন থেকে নাকি কিছু লোক আসছেন, বড় বড় গাড়ি আসছে, এক্সকাভেটর সহ আর অন্যান্য গাড়ি আসছে, সেগুলো নাকি পুকুর দখলের জন্য চলে আসছে। আসার পরে আমরা তখন গেলাম, আমরা 4-5 জন গেলাম, আমি সহ আমার চাচা। আমি বলছি হাতের কপিটা পড়া প্রায় শেষ। এখন আমার পরবর্তী স্টেজে আমি চলে আসি। আমরা যখন সিটি কর্পোরেশনের পরিচালনা কর্মীদের তাদের কাছে গেলাম, গিয়ে জাস্ট তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা যে আমার এলাকায় মেহমান হিসাবে আসছেন, আমার পুকুরে আসছেন, কি করবেন আমি তো জানি না, আমার কি রাইট নাই জানার? আমি একজন মালিক হিসাবে
আমাকে একটু বলেন কি আমরা তো তেমন কিছু জানি না। সকালে আমাদেরকে ফোন করে নির্দেশ দেওয়া হয়েছে এই পুকুরটাকে যেন আমরা সংস্কার কাজ করি। তখন এখানে দাঁড়ানো অবস্থায় ছিল, এখানে দাঁড়ানো অবস্থায় ছিলেন 22, 23 ও 24 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকির স্বামী আব্দুল কাদের মালেক। আমরা কিন্তু আব্দুল কাদের মালেককে কোনো কিছু কথা বলি নাই, ওনাকে তো বলার প্রয়োজনও নাই। জাস্ট যারা আসছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি। জিজ্ঞেস করার সাথে সাথেই এই আব্দুল কাদের মালেক উত্তেজিত হয়ে অশ্রাব্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করে। এক পর্যায়ে আমাদেরকে হুমকি দিয়ে বলে, এটা তোমাদের পুকুর না, এটা তোমাদের পুকুর না, এটা জনগণের পুকুর, জনগণই এই পুকুর সংস্কার করে এটা জনগণের নামে উন্মুক্ত করবে বলে আমাদেরকে হুমকি দেয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখন সে মোবাইল ফোনে তার অন্যান্য সন্ত্রাসী বাহিনীকে যারা আমাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে ফোন দেয়। ফোন দেওয়ার সাথে সাথে জয়নাল, হেলাল সহ আব্দুল কাদের মালেকের বড় ভাই আব্দুল সালামের ছেলে আকবর, তারেক, নাইম সহ আরও অনেক চলে আসে যাদের নাম আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তাদের মধ্যে এই আব্দুল সালাম মালেকের ছেলে আকবর হোসেন, সে দা নিয়ে আসছে আমাদের উপরে ক্ষিপ্ত হওয়ার জন্য। তখন রেবেকা আক্তার লাকি সহ আরও কিছু লোক ছিল, তারা ওদেরকে সংগ্রহ করে আটকায়। তখন পাশে ছিল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, কীভাবে নির্দেশটা গেল তাও আমি বলতে পারছি না, নির্দেশে অসংখ্য পুলিশ আসে, এসে আমাদেরকে হুমকি দিয়ে বলে আপনারা চলে যান, পুকুরে কাজ চলছে, কাজ চলবে। তখন আমরা নিরুপায় হয়ে যখন এখানে যদি তাকি সে মার্ডার হবে, খুন খারাপই হবে, আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটবে, আমরা সেখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা আইনি পদক্ষেপ চালিয়ে যাই। আমরা সিটি কর্পোরেশনকে দরখাস্ত দেই বিষয়ে জানার। সিটি কর্পোরেশন এই পর্যন্ত আমাদের সাথে কোনো নেগোসিয়েশনে আসে নাই, কী করবে সেই সম্পর্কে আমাদেরকে কোনো পত্রও দেয় নাই, আমাদেরকে কোনো কিছু জানায় নাই। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে আমাদের পুরাতন সাইনবোর্ড ছিল, সৈয়দ মৎস্য খামার নামীয় যে সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ডটা এই আব্দুল কাদের মালেকের নেতৃত্বে ভাঙ্গা হয়। সেই সাইনবোর্ডে সৈয়দ মৎস্য খামার লেখা ছিল, সেখানে সাদা স্প্রে দিয়ে সেটা অ্যাবলিশ করার চেষ্টা করেছিল। সেই বাংসে এবং আরেকটা ফটো আছে, দেখো এখানে আরেকটা ফটো। এই বাঙ্গা অংশটাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন আমরা বাধা দেই যে আমাদের এইগুলো তো আপনারা নিতে পারেন না, ভেঙে ফেলছেন, এখন কি নিয়ে যাবেন? ঠিক আছে, আমরা বললাম আমার টাইমটা ভাঙছেন ভালো কথা, ভেঙে কেন নিয়ে যাবেন, এটা রেখে যান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা এখনই আপনাদের ভাঙ্গা স্তূপগুলো আমরা এখন দেখাতে পারবো, এখনও সেখানে পরে আসে। আমরা একটু আপনার সাথে কথা বলছি, যেহেতু আপনার হাতের এটা সম্পূর্ণ কপিটা পড়া আছে, আপনি ওখানে একটা জিনিস বলেন আমাদের হাতে একটা কপি দেওয়া উচিত ছিল। এটা আমাদের আগে আমি বলে নেই, ওটা আমরা করেছিলাম সিলেট প্রেস ক্লাব এবং জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন। এই সার সংক্ষেপটা আমার বলার জন্য সেটা আমি আনছি আমার সুবিধার জন্য। এখানে আপনি প্রথম দিকে একটা উল্লেখ করেছিলেন দুলাল ও দিলাল সম্ভবত, জি দুই ভাই, জি, তারা প্রথম থেকে আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। শুধু তারা না, তার সাথে আরো আছে, তাদের সাথে আরো অনেকেই, তার সাথে আছে আব্দুল কাদের মালেক, আব্দুল সালাম, জয়নাল, হেলাল এবং 13 রতনের ফটিক, এরপরে নাইম, আবুল কালাম। তারা যখন আপনার এরকম বিভিন্ন সমস্যা করে আসছিল তখন আপনারা তার প্রতি স্টেপ কি নিয়েছেন? তার প্রতিকার আমরা থানা জিডি করেছি, 2008 সালে জিডি করেছি, 2009 সালেও জিডি করেছি, ফৌজদারি একটা মামলা করেছি, সেটা জিআর 311 হিসাবে নম্বরভুক্ত ছিল। এই মামলাগুলো করার পরে আমরা 2009 সালে সংবাদ সম্মেলনও করেছি সিলেট প্রেস ক্লাবে, তখন সিলেট প্রেস ক্লাব ছিল, সিলেট প্রেসের সংবাদ সম্মেলন আমরা করেছি। এটা 2009 সালে সিলেট প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলন করেছি। এই তারিখটা হলো 30 মার্চ 2009। তাদের মূল বাড়ি কোথায় জানি না, তারা বিভিন্ন স্থান থেকে আসছে এখানে না। 1937 ইংরেজি, 1934 ইংরেজি, 1905 ইংরেজিতে তারা এখানে বসতি করছে, আমাদের পূর্বপুরুষের কাছ থেকে কবুলত নিয়ে।
তখন তো আপনারা মূলত টাকাইছেন, আমরা সিটি কর্পোরেশন যখন এখানে আসছে আপনাদের এই দিঘির উপরে, এখানে তো আপনার দুইটা মালিক বোঝা যাচ্ছে, যেমন তারা বলতেছে তারা মালিক, আপনারা বলছেন আপনারা মালিক, এটা নিয়ে আপনাদের দীর্ঘদিন ধরে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এখন সিটি কর্পোরেশন এখানে কোথায়? এখানে বিষয়টা হলো তারা মালিক বলছে, আসলে তারা মালিক না। ইজমেন্ট রাইটের মামলার একটা শর্ত আছে, আইনের বিষয় আছে। ইজমেন্ট রাইট মানে জমিদার মানতে হবে, কিন্তু কেউ যদি গায়ের জুড়ে সেটা না মেনে আইনের তোয়াক্কা না করে, আইনে কি বলছে সেটা তোয়াক্কা না করে যদি বলে জনগণ জনগণ জনগণ, সেটা তো সম্ভব নয়। তারা এই জনগণের নাম ব্যবহার করে এই পুকুরটাকে উন্মুক্ত থাকতো, তারা যাতে মাছ চাষ করতো। আপনারাই বলেন, আমার সম্পত্তি আমার পুকুরে আমি মাছ চাষ করব, আর জনগণ সেটা খাবো, মেরে খাবে, সেটা উন্মুক্ত থাকবে নদী জলাশয়ের মতো, সেটা কি মেনে নেওয়া যায়? আচ্ছা, আমার কাছে মেয়র আরিফুল চৌধুরী মায়ের আচ্ছা, আমার দুইটা প্রশ্ন ছিল। জি, একটা করে বলেন। জি বলেন আপনারা। আর দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে এলাকাবাসী বলছে বা যারা কিছুদিন আগেও আমাদের সংবাদ কর্মীদের সাথে কথা বলেছেন, জি। তারা বলছেন যে এটার মালিকানা তারা চাচ্ছেন না, শুধু পুকুরের জলটা ব্যবহার করতে চাচ্ছেন, এবং যদি এই এলাকায় কোনো অগ্নিকাণ্ড সংঘটিত হয় এখান থেকে যাতে সহজেই তারা পানি সরবরাহ করতে পারে, এই দাবিগুলো তারা চাচ্ছে, কোনো মালিকানা চাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন সর্বশেষ আপনারা সংস্কার করেছেন 2009 সালে, পরবর্তীতে কেন আর করলেন না? যদি আপনার মালিকানা আপনার বৈধতা থাকে তাহলে আইনের আশ্রয় নিয়ে কেন আর সংস্কার করলেন না? আমরা সংস্কার করছি না, কোর্টে যে মামলা ছিল পেন্ডিং, তারা ইজমেন্ট রাইটের মামলা ছিল, সেই মামলা পেন্ডিং থাকার কারণে আমরা করি নাই। এরপরে আমরা তাদের বিরুদ্ধে জিডি করছি। আমরার কথা ছিল যে কোর্টের মামলা একবার নিষ্পত্তি হওয়ার পরে আমরা সবাই একত্রিত হয়ে এই পুকুরটা আবার সংস্কার করব। যখনও আমরা পুকুরে সংস্কারে যাই তখনও তারা বিভিন্নভাবে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে, অস্ত্র নিয়ে হুমকি দামকি দেয়। তখন দেখা যায় আমাদের বাড়ি তো আমাদের লোকজন নাই, এই যে মুরব্বী অসুস্থ, এই মুরব্বী, আমরা অফিসে চলে যাই, আমাদের মহিলারা বাচ্চারা বিভিন্ন নিরাপত্তাহীনতায় থাকে, যে কারণে আমরা কিছুদিন নীরব ছিলাম, আচ্ছা, একটা বিরত ছিলাম। এখানে মেয়র সিটি কর্পোরেশন মেয়র আরিফুল চৌধুরীর মা সত্য বা আরিফুল চৌধুরীকে নিয়ে কিন্তু অনেক বক্তব্য আছে, এই বিষয়ে আপনারা কি বলবেন? এটা এই যে এসে খতিয়ান, এই পুকুরে এসে খতিয়ানে অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে, 2টা পৃষ্ঠায় নাম আছে। সেকেন্ড পৃষ্ঠায় এই আমাদের মেয়র সাহেবের নানির নাম আছে মুসাম্মদ আসফ বানু। এই নানি সহ আরও অনেক শরিকান ছিলেন, ওরা ফরাজি সম্পত্তিতে, আমাদের মূল বাড়ি ওইখানে। বিয়ে হয়ে এই নুরুল হোসেনের মেয়েরা 3 মেয়ে ছিল, আমি প্রথমে বলেছি, সৈয়দা কসিদা বানু, সৈয়দা হাসিবা বানু, সৈয়দা নসিবা বানু। তারা বিভিন্ন স্থানে বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের যে উত্তরাধিকারীরা সৃষ্টি হয়েছে, এই তাদের নামেই সহ আমাদের নামে রেকর্ড হয়েছে, আমাদের পূর্ববর্তীর নামে রেকর্ড। পরবর্তীতে তারা এই ফরাজি সম্পত্তিতে কখনো আসবে না, বুক করবে না, যে কারণে আমাদের কাছে বিভিন্ন সময় বিক্রি করে দিয়ে দিছে। এবং এরই ধারাবাহিকতায় এই আশোক বানু সহ তার ভাইয়েরা, আশোক বানুর মেয়ে আমিনা বানু সহ তার ছেলেরা এই জায়গাটা আমাদের কাছে তাদের অংশটা বিক্রি করে দিয়েছেন, এবং অন্যান্য রেকর্ডীয় মালিকরাও বিভিন্ন দলিলে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। সর্বস্পষ্ট আপনারা একটা পক্ষ, আর একটা পক্ষ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন, যেদিন উচ্ছেদ অভিযান করবো তারা বলছে আমি সেদিন ছিলাম, এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর নামও এখানে জড়াচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীর নাম জড়াচ্ছে, কিন্তু মানে কয়েকটা পক্ষ হয়ে যাচ্ছে, আপনারা এলাকাবাসীও আরেকটা পক্ষ। আসলে আপনাদের যে মূল যে মালিকানা, সেই মালিকানা নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে একটু সন্দেহ ইতিমধ্যে গণমাধ্যমেও প্রচারিত হচ্ছে। আপনাদের আসলে মূল যে ফোকাস পয়েন্টটা, আপনাদের এই বংশ পরম্পরা মালিকানা থাকা সত্ত্বেও এখানে পররাষ্ট্রমন্ত্রী, সিটি কর্পোরেশন, এলাকাবাসী সংযুক্ত হওয়ার পেছনে মূল আসল কারণটা কি? আসলে বিষয়টা হলো, এসএ রেকর্ড আমার আছে, এসএ রেকর্ডের ধারাবাহিকতায় বর্তমান যে সার্ভে হয়েছে বিএস রেকর্ড, সেটা প্রিন্ট ফোর্সা হয়ে গেছে, সেটাই আমাদের নামে এই প্রিন্ট ফোর্সাগুলো। এখন এই যে আমি যে বলছি, আমাদের যে কুচক্রী মহল যারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, তারা বিভিন্নভাবে ভুল বুঝিয়ে জনগণ দাবি করে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। আমাদের মেয়র মহোদয়ও ভালো রকমই জানেন, উনি একজন সম্মানী মানুষ, উনি আমাদের রিলেটিভ পড়ে, যদি ওনার মা এই সম্পত্তির অংশ থাকে, তা আমিও তো সম্পত্তির একজন অংশীদার হিসাবে উনি আমার আত্মীয় থেকে বিচ্ছিন্ন হতে পারেন না, উনিও জানেন। জানার পরেও কিন্তু না জানার ভান করে সেখানে চলে আসছেন। এখন আমি আরেকটু আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার করি, গত 20 আগস্ট, তাই না, তারা একটা মানববন্ধন করছে পুকুরের উত্তর পার। এই উত্তর পার কিন্তু পুকুরের অংশ নয়,
পুকুরটা হলো 494 দাগ। আমি বলে নেই, এর পরিমাণ হলো 2 একর 72 শতক জায়গা। পুকুরের উত্তরে যে অংশটা সেটা হলো 492 দাগ। সেই 92 দাগে জায়গার পরিমাণ হলো এসের রেকর্ড মধ্যে 35 শতক। 35 এসের রেকর্ড মধ্যে 35 শতক জায়গা। আমাদের সংশ্লিষ্ট কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, উনি কি করছেন, একটা অনলাইনে আমি সংবাদটা দেখেছি, সেটা আমি তীব্র নিন্দা করি, ওনার বক্তব্যের তীব্র প্রতিবাদ করি। উনি 2006 অথবা 7 অথবা 8 সালে বিবাহের উপলক্ষে অত্র এলাকায় আসেন, অর্থাৎ আব্দুল কাদের মালিকের স্ত্রী। 6 অথবা 7 বা 8 হবে, উনি বিবাহ উপলক্ষে এই এলাকায় আসেন। উনি যেখানে দাঁড়িয়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে বলছেন এই জায়গাটাই পুকুর ছিল, তারা ভরাট করছে। আমি এর বিরোধিতা করি। আপনারা এখনই আমার সাথে গেলে দেখতে পারবেন, যেখানে দাঁড়িয়ে উনি কথা বলছেন, এক ঠিক 25 থেকে 30 ফুট দক্ষিণ দিকে 2টা পুরাতন নারিকেল গাছ, ঐতিহ্যবাহী নারিকেল গাছ। এই নারিকেল গাছ কিন্তু বহু সাক্ষী বহন করে। আমাদের চাচাদের সাথে বিভিন্ন ডিপুটি, বিভিন্ন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পর্ক থাকার কারণে আমাদের আমন্ত্রণে তারা বিভিন্ন সময়ে এই পুকুরে এসে বর্ষি পাইতেন। এবং এই 2 নারিকেল গাছের মধ্যখানি জায়গাটা হলো তাদের বর্ষি পাওয়ার জন্য অত্যন্ত উপযুক্ত একটা স্থান ছিল। এই 2টি নারিকেল গাছ আজকের না, দীর্ঘদিনের পুরাতন এই 2টি নারিকেল গাছ। যদি আমরা রাস্তার পাশে যদি পুকুরের অংশ থাকে, 492 দাগ যদি পুকুর হয়ে থাকে, আর আমরা বরাট করে বলে ফেলি, তো নারিকেল গাছটা দক্ষিণে কিভাবে আসবো? আরেকটা জিনিস, এই ব্যাপারে কি আপনি আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা? বা সিটি কর্পোরেশনের প্রতি যেহেতু ইনভলভ হয়ে গেছে, তারা সিটি কর্পোরেশনের প্রতি আপনার সর্বশেষ কোনো অনুরোধ আছে কিনা বা কোনো প্রত্যাশা চাওয়া পাওয়া আছে? আমার মেসেজটা হলো, আরেকটি কথা বলে রাখি, সিটি কর্পোরেশন সর্বশেষ আপনার সাথে কবে যোগাযোগ করেছে এবং আপনি কি পরেও তারা রেসপন্স না পেয়ে কি আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা? সিটি কর্পোরেশন আমাদের সাথে এখনো কোনো যোগাযোগের কোনো চেষ্টা করে নাই। আপনি করেছেন? না, আমরা তো যেহেতু পত্র দিয়েছি, আমাদের তো কাজ আমরা করে ফেলছি। এখন ওনার বাসায় তো আমি বারবার জমা দিতে পারবো না। আমরা আইনিভাবে যতটুকু করার সেটা আমরা করেছি। উনি আমাদেরকে ইনফর্ম করবেন, যেহেতু উনি জানেন। আরেকটা তারা বারবার বলতেছে, জি। সাংবাদিক ভাই এই যে জনাব আব্দুল মালিক সাহেব, বারবার ওনার নাম শুনতেছি, উনি কে? মানে চিনতেছি। পরিচয়টা দেন আগে। আমি মুতাহের, আমি একজন ওনার বোনের না, ভগ্নিপতি। আমার একটা সামাজিক পরিচয় আছে। আমি বাচ্চাদের নিয়ে কাজ করি কোয়ান্টাম ফাউন্ডেশনে। আমি সিলেটের অর্গানিয়ার। আমি জানতে চাচ্ছি যে এই যে জনাব আব্দুল মালিক সাহেব, উনি কে? মানে ওনার ব্যবসা কি, উকিল না ডাক্তার না কি? আমি প্লিজ যদি আপনারা কেউ পরিচয়টা দিতেন আমি খুশি হতাম। ওনার পরিচয়টা উনি একটু আগে দিয়ে গেছেন। তখন আমি তো ছিলাম না। এই ব্যাপারে কি আপনি আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা সে ব্যাপারে? হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে যদি সিটি কর্পোরেশনের নীরব থাকে, আমরা ধারাবাহিকভাবে নিব। এখন আমাদের পরবর্তী পরিকল্পনা হলো আপনাদের সহযোগিতায়, আপনাদের নিয়ে, যদি আমাদের মালিকানা সম্পর্কে কোনো ত্রুটি বা আপনাদের কোনো সন্দেহ থাকে, আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি আপনাদের সন্দেহ দূর করব। 1, 2 নম্বর, এই সৈয়দবাড়ির পুকুর আমরা অতীতেও আমরা সংস্কার করেছি। আমাদের এই এবিলিটি আছে, আলহামদুলিল্লাহ আমরাই সংস্কার করতে পারবো। আমরাই পানীয় জল সুন্দরভাবে উন্মুক্ত করতে পারবো। এখানে মৎস্য চাষ সহ আনুষঙ্গিক যত কিছু করার আমাদের এই সামর্থ্য আছে আমাদের সৈয়দবাড়ি। জি। আমি একটা জিনিস আপনারা কইতাম সেটা, যে জিনিসটা হইল একটা, যে তাই বারবার করে আমরা পুষ্কুনি পাঠ করি পাটিয়ানি রাম কিছু হয় না, আসলে ইলা কোনটা না, আমরা পূর্বপুরুষ থেকে এটারে সংরক্ষণ করা এবং সুন্দর করি আছি। যার প্রমাণস্বরূপ হইল একটা, আপনার 1956 সালে বিএসএ রেকর্ডও হইল 272 শতক জায়গা, কিন্তু আমরা সংস্কার করতে করতে দেখা যায় আমরা এটা 308 ডেসিমাল বর্তমান বিএসএ তাইছে। আচ্ছা, আমি একটা এক্সপ্লেন করে দেই। ওরা বলছে আমরা বরাট করে ফেলছি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বরাট করে ফেলছি। এসএ রেকর্ডে আছে 2 একর 72 শতক জায়গা, অর্থাৎ 272 ডিসিমিল জায়গা এসএ রেকর্ডে। বর্তমান আরএস রেকর্ডে তার পরিমাণ চলে আসছে 308। যদি আমরা বরাট করে ফেলি তো পরিধি কিভাবে বাড়ে? আমাদের এই উত্তর পার, পশ্চিম পার এবং পূর্ব অংশ থেকে কিছু ভূমি ভেঙে এই অংশটা বাড়ছে। আমরা কখনো বরাট করিনি, আমরা বরাটের পক্ষে না, আমরা কখনো বরাট করবো না। ওকে, আপনারা আপনাদের মাধ্যমে আমরা সাহায্য চাইতেছি আর কি, যে এই যে জনগণ বলে যে তারা যে আমাদেরকে এই যে হ্যারাসমেন্ট করতেছে, এইটার একটা ইয়ে করা, মানে আপনাদের মাধ্যমে সাহায্য চাচ্ছি আর কি। এখানে আরেকটু বলে রাখি, আরেকটা অংশ এখন মনে হয়েছে
গত শুক্রবার জুমার নামাজে আমি ছিলাম না, আমার চাচাতো ভাই ছিল না, আমরা এক জরুরি কাজে বাইরে ছিলাম। আমাদের চাচা ছিলেন, আমাদের এই চাচা ছিলেন, অশ্লীল ভাষা তারা কিন্তু মসজিদের মধ্যে গালাগালাজ করছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনারা তদন্ত করে ইনকোয়ারি করে দেখতে পারেন। ও আমার আরেক চাচা আছে, নাম উল্লেখ করে গালিগালাজ করছে। উনি দোকানদারি করতে পারতেছে না। ধন্যবাদ আপনাদেরকে। ধৈর্য